প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠান শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোস্তফা খন্দকার, যুগ্ম প্রধান বার্তা সম্পাদক, এনটিভি। আরও রয়েছেন হাসান মামুন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত। হাসান মামুন, টাইজ বিটুইন লেবার এমপি টিউলিপ সিদ্দিকী অ্যান্ড ডিসপোজড বাংলাদেশি রিজিম আন্ডার স্পটলাইট, এই শিরোনামে বৃহস্পতিবারের সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ান। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটেনের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্র টিউলিপকে নিয়ে গত 15 দিনে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে, এবং ব্লুমবার্গের মতো বড় পত্রিকাও এই বিষয়ে এটি রিপোর্ট করেছে, যেখানে অর্থনৈতিক কেলেঙ্কারি বিষয়টা প্রাধান্য পেয়েছে। আর একটি বিষয়, এই সবগুলি পত্রিকার রিপোর্টের মূল বিষয়টা যেটা আমরা দেখেছি সেটা হলো টিউলিপ কিভাবে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার হাসিনার লুটপাটের অংশীদার হয়েছিল, সেই বিষয়টি তারা প্রকাশ করার চেষ্টা করেছে। আর গার্ডিয়ান এই কারণেই বলছে যে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক এখন ব্রিটেনে আলোচনার কেন্দ্রে। সব মিলে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যেসব অভিযোগ উঠে এসছে, মানে কোনো ভুইফুর পত্রিকায় বা মাধ্যমে না, কিন্তু এগুলো সব প্রেস্টিজিয়াস পত্রিকা। যেমন গার্ডিয়ান পত্রিকা খুবই প্রেস্টিজিয়াস, ব্লুমবার্গের কথা বললেন, তো তারা মানে কোনো অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে রিপোর্টগুলো করছে এটা মনে করার কোনো কারণ নেই। এবং যে অভিযোগগুলো এসছে এগুলো কিন্তু বিশ্বাসযোগ্য সাধারণভাবে, যদিও এগুলো এখনও প্রতিষ্ঠিত না, তদন্ত সাপেক্ষ। তদন্তের প্রস্তাব এসছে, টিউলিপও তদন্তের কথা বলছেন, তো এগুলোর তদন্ত অবশ্যই হতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ বিষয়টা এখন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে চলে এসছে। এর খারাপ ভালো দুদিকই আছে। খারাপ দিকটা হচ্ছে যে আমরা গত 15.5 বছর কী ধরনের রেজিমে ছিলাম, এবং এই রেজিমের সঙ্গে যারা সম্পর্কিত ছিল গভীরভাবে, মানে উচ্চ পর্যায়ে এবং আত্মীয়তার সূত্রে, তারা কি ধরনের অনাচারে, আর্থিক অনাচারে জড়িয়ে পড়েছিল বলে মনে করা হয় ব্যাপকভাবে, সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। এটা বেরিয়ে আসাটা দেশের জন্য লজ্জাজনক। আবার এটাও ঠিক যে এই দেশে কিন্তু সেই রেজিমের পতন হয়েছে, এবং এখন যে সরকার আছে তারাও এদের বিচারের জন্য সক্রিয় এখন। এবং এই সব আর্থিক অনাচার উদ্ঘাটনে কিন্তু বাংলাদেশ সরকারকেও উদ্যোগী হতে হবে এবং পর্যাপ্ত সহায়তা যোগাতে হবে। যে দেশে এই অভিযোগগুলো উঠেছে সেই দেশকে কিন্তু গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়, মানে ঐতিহ্যগতভাবে। এবং আমরা আশা করি যে তারা এর সঠিক তদন্ত করবে, ওখানকার স্থানীয় আইনে যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা তারা নেবে। বিশেষ করে সরকারে তার যে পদ আছে, মানে সংসদে, ওখানকার পার্লামেন্টে তার যে অবস্থান আছে, সেগুলো কিন্তু প্রশ্নের মুখে পড়েছে এখন। মনে হয় যে এই তার যে অবস্থান সেটা রক্ষা করা খুব কঠিন হবে। মোস্তফা খন্দকার, ওই রিপোর্টে একজনের প্রতিক্রিয়া নিয়েছিলেন ডেভিড বার্গম্যান। আমরা তাকে চিনি, উনি বাংলাদেশে কাজ করেছেন অনেকদিন, অনুসন্ধানী সাংবাদিক হিসেবে ওনার বিশেষ একটি পরিচয় রয়েছে, এবং উনি ঢাকাতে কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যা পড়েছে সেটাও আমরা জানি। ওয়ার্ড ট্রাইব্যুনালের ওনার অনেক ধরনের রিপোর্ট আছে যেগুলো, এবং ওই সময় উনি হাসিনা সরকারের আমলে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন। ওনার একটা রিয়েকশন নিয়েছে গার্ডিয়ান তাদের এই প্রতিবেদনে। উনি কিন্তু একটা স্পষ্ট করে একটি কথা বলেছেন যে টিউলিপ সিদ্দিকীর অবস্থান হলো আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু সত্য হলো তিনি আওয়ামী লীগের একজন বড় সুবিধাভোগী ছিলেন। এটা তো ঠিক যে ওনার পারিবারিকভাবে তো উনি সাবেক প্রধানমন্ত্রী এবং পালিয়ে যাওয়া শেখ হাসিনার আত্মীয় এবং ঘনিষ্ঠ আত্মীয়, বোনের মেয়ে, ভাগ্নি। তো সেই হিসেবে ওনার বিরুদ্ধে তো আরো অভিযোগ আছে যে আপনার রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে উনি এক ধরনের নেগোসিয়েশন করে উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন, এবং সেটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, এবং সেটার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অলরেডি তদন্ত শুরু করেছে। তো আপনি তো অস্বীকার করতে পারবেন না যে তিনি এই সুবিধাভোগী নন। হ্যাঁ, অবশ্যই তিনি সুবিধাভোগী, এবং অনেক সময় তিনি
এই হাসিনার 15 বছরের যে অবৈধ শাসন, এটাকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে কূটনৈতিকভাবে তিনি বহির্বিশ্বে প্রচারণা চালিয়েছেন, লবিং করেছেন। সো এবং ডেফিনেটলি তিনি নানা রকম সুবিধা নিয়েছেন। এখন তিনি হাসিনার সরকারের সাথে তার সম্পর্ক কি থাকলো না থাকলো, সেটার চেয়ে বড় কথা হলো তিনি শেখ পরিবারের ঘনিষ্ঠ, এবং তিনি চাইবেন তার খালা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে টিকিয়ে রাখার জন্য তিনি সর্বোত্তভাবে চেষ্টা করবেন। এবং এখানে তো আপনার সম্পর্ক আর না সম্পর্কের বাইরের কোনো বিষয় না, সমস্যা হলে তারা তো রক্তের সম্পর্ক তাদের আছে। সো সরকারে থাকলো কি থাকলো না এটা নিয়ে তো খুব বেশি ম্যাটার করে না। আর আমরা দেখছি যে শেখ হাসিনার ফ্যামিলি গত 15 বছরে কি ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিল, এবং শেখ হাসিনা নিজের চাওয়া পাওয়ার কিছু নেই অনেকবার বলেছেন, কিন্তু উনি পূর্বাচলে কি করেছেন, নিজের নামে প্লট নিয়েছেন, নিজের মেয়ের নামে প্লট নিয়েছেন। তো এখন অনেক কিছু বের হচ্ছে। সো আমরা বলতে পারি যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগটা ব্রিটেনে উঠছে এবং বিভিন্ন ধরনের প্রভাবশালী পত্রিকাগুলো রিপোর্ট করছে, এবং আমার কাছে মনে হয় যে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্কও ওনার জন্য বিব্রত, এবং আমরা শুনতে পাচ্ছি যে ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে। তো উনি যদিও বলছেন যে উনি স্বচ্ছতার স্বার্থে উনি তদন্ত কমিশনের সামনে হাজির হতে রাজি হয়েছেন, কিন্তু মানে উনি রাজি, কিন্তু যে পারসেপশন অলরেডি উঠেছে সেগুলো থেকে বের হওয়া খুব মুশকিল হবে বলে আমরা দেখতেছি যে শেখ পরিবারের সবাই জড়িয়ে গিয়েছিল। এটা একটা বাংলাদেশে যারা ছিল তারা আমরা দেখেছি, হয়তো আমরা প্রকাশ করতে পারিনি ওই সময়, এখন সবই প্রকাশ পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সেটি ব্রিটেন পর্যন্ত পৌঁছে গেছে। শুধু টিউলিপ নয়, তার ছোট বোন রূপন্তী, এরাও কিন্তু এই সুযোগটা নিয়েছে। আপনি জানেন প্লটের খবরগুলো এসেছে, সানডে টাইমস বড় করে রিপোর্ট করেছে ফ্ল্যাট। এখন প্রশ্ন যেটা হলো যে আসলে এটা কেন একেবারে সব শেখ পরিবার এই দুর্নীতি জড়িয়ে যাবে? সমস্যা হচ্ছে যে সবাই শেখ টিউলিপকে যে ফ্ল্যাটটা দিয়েছে বলা হচ্ছে সে আওয়ামী লীগের একজন নেতা ছিল এবং সুবিধাভোগী। এখন সবাই চায় শেখ পরিবার তখন এমন একটা আপনার অবস্থা কায়েম করেছিল বাংলাদেশে 15 বছরে যে তাদেরকে না করে সমীহ করে বাংলাদেশে কেউ কোনো কিছু করতে পারতো না। সো আপনি যত ব্যবসায়ী দেখেন না কেন, দেখবেন যে সবাইকে শেখ পরিবারকে কোনো না কোনোভাবে আপনাকে মূল্যায়ন করতে হচ্ছে, তাকে তোয়াজ করতে হচ্ছে, তাকে ইভেন আপনাকে পার্সেন্টেজও দিতে হচ্ছে। এরকম কথা উঠছেও যে কমিশন ছাড়া কোনো কাজই হতো না। আপনি দেখেন নিউক্সন চৌধুরী শেখ হাসিনার খুব ক্লোজ আত্মীয়, যদিও সে কখনো আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছিল, কিন্তু সে বলছিল আমার আওয়ামী লীগ যুবলীগ দরকার না, আমি একাই আনাম। এখন তো সে পালিয়ে আছে, এবং তার বিরুদ্ধে 3,000 কোটি টাকার একটা দুর্নীতির কালকে তদন্ত শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ে ব্যাংকে অস্বাভাবিক লেনদেন করেছেন। তো আপনি দেখেন শেখ পরিবারের আগে আমরা 1 কোটি 2 কোটি টাকার দুর্নীতির কথা শুনতাম, 1000 কোটির নিচে আমরা শুনছি না। মানে দেশে কি ধরনের দুর্নীতির মৎসব চলছিল আপনার মনে হয়? তো সেই ক্ষেত্রে শেখ পরিবার তখন ছিল সর্বেসর্বা, এবং তাকে বাদ দিয়ে আপনি কোনো কিছু চিন্তাই করতে পারতেন না আপনি। এটাই তো স্বাভাবিক বাংলাদেশের যে পরিস্থিতি। হাসান মাহমুদ, একটি বিষয়ে গার্ডিয়ান পত্রিকায় উল্লেখ করা হয়েছে, এই খবরটি কিন্তু আরো আগেও এসেছিল অন্য একটি মিডিয়াতে, কিন্তু গার্ডিয়ান একটি জিনিস লিখেছে যে টিউলিপের প্রভাব এখানে কেমন ছিল। এটাকে বোঝাতে গিয়ে তারা একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। সেটি হলো যে আপনারা জানেন জামাতের নেতা মীর কাসেম আলীর ছেলে, তাকে গুম করা হয়, এবং ওই সময় ব্রিটেনে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে যে আপনি বললেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, উনি রেগে গিয়ে অনেক কথাবার্তা বলেছেন যে আপনি কি বুঝাতে চাইছেন আমি কি একজন বাংলাদেশি, আমি মনে করি এটা বোঝানো ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি রেগে গিয়ে বলেছিলেন। কিন্তু ওই সাংবাদিক ব্রিটেনে টিউলিপকে প্রশ্ন করার ঠিক পরের দিন কিন্তু ঢাকাতে এই মীর কাসেম আলী সাহেবের বাসায় কিন্তু পুলিশ গিয়েছে, এবং যাকে গুম করা হয়েছে ওনার যে ছেলে, তার স্ত্রীকে ধমকানো হয়েছে। এর মানে হলো এই সরকারের সঙ্গে টিউলিপের সম্পর্ক নেই, এরা বলার কিন্তু নেই। অবশ্যই ওই প্রতিবেদনে বাংলাদেশের একজন রাজনৈতিক ভাষ্যকার, তারও একটা রিয়াকশন নেওয়া হয়েছে, মুবাশশর হাসান। উনি বলছেন যে যদি যুক্তরাজ্যে বসবাসকারী চীনা বা রাশিয়ান প্রবাসীরা চীনের কমিউনিস্ট পার্টি বা ভ্লাদিমির পুতিন সংশ্লিষ্ট এ ধরনের কার্যক্রম করতেন, তারা চীন বা রাশিয়ার বংশোদ্ভূত কোনো ব্রিটিশ রাজনীতিবিদকে সমর্থন দিতেন,
তাহলে নিঃসন্দেহে তা বিদেশি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হতো যদি অন্য কেউ করতেন। জি, এই গোটা বিষয়টা আপনি লক্ষ্য করেছেন যে টিউলিপের সঙ্গে শেখ হাসিনার সরকারের সম্পর্ক, শুধু আত্মীয়তা না, সরকারের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল তা কিন্তু এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি। আমরা তো জানি যে একটা পরিবারতন্ত্রই কায়েম হয়েছিল এবং একটা রাষ্ট্র ব্যবস্থায় পরিবারতন্ত্র কায়েম হলে এই ঘটনাগুলো ঘটতে থাকে এবং এগুলো রোধ করার জন্য কোনো প্রতিষ্ঠান কাজ করে না, এটা হচ্ছে মূল বিষয়। মানে এই যে এখন সংস্কারের কথা বলা হচ্ছে, ছাত্রদের তরফ থেকে এসছে এবং রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, সেটা কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হলে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং এই ঘটনাগুলো ঘটবে না, এটাই হচ্ছে প্রত্যাশা। তো মানে এখন যে অভিযোগগুলো উঠে আসছে বা খবরগুলো উঠে আসছে সেগুলো কিন্তু খুবই স্বাভাবিক, এই খবরগুলো আমরাও জানতাম। কিন্তু প্রকাশ করতে পারি না। আমাদের এখানে অনেক বড় বড় সম্পাদক কিন্তু এখন বলছেন যে আমরা সবই জানতাম কিন্তু আমরা প্রকাশ করতে করিনি পারিনি। ভয়তে। আমি কোনো সম্পাদকের নাম বলছি না। তো এই প্রশ্নটাও উঠেছে যে তাহলে আপনারা সাংবাদিকতা করতেন কেন বা পত্রিকা বের করতেন কেন? এই প্রশ্নগুলোর মুখেও কিন্তু এখন মিডিয়া পড়েছে যে প্রকাশ করতে না পারলে। আমরা লক্ষ্য করব যে বিগত সরকারের আমলে বড় বড় দুর্নীতির ঘটনাগুলো কিন্তু উদ্ঘাটিত হয়েছে বিদেশে, বাইরে, এবং কয়েকজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই কাজগুলো করেছে এবং তারা কিন্তু এখন আলোচনার শীর্ষে আছে, তাই না? দেশের ভেতর থেকে সেরকম কিছু হয়নি, কারণ মিডিয়াকেও প্রভাবিত করে বিনষ্ট করে ফেলা হয়েছিল, সত্য কথা বলতে গেলে। যে জন্য আমরা এগুলো জেনেও কিন্তু প্রকাশ করতে পারিনি, আকার ইঙ্গিতে আলোচনা, ইভেন ফেসবুকেও কিন্তু আলোচনা করা যেত না, এবং ফেসবুকেও এই বিষয়গুলো আনলে আক্রান্ত হতে হতো। এই যে আপনি আক্রান্ত হওয়ার যে ঘটনা বললেন, যে বাইরে কিছু একটা ঘটলে দেশে পুলিশ তৎপর, তার আত্মীয় স্বজনকে ধরতে। আমরা দেখব যে সাগর মেহরুন রুনি আর সারোয়ার কেস তো কিছু নিষ্পত্তি হয়নি, এখন নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা কেন ঝুলে আছে এত বছর ধরে, এতবার পিছিয়েছে, শতাধিকবার। হ্যাঁ, শতাধিকবার, এটা রেকর্ড। তো রেকর্ড। এগুলোর জন্য রেজিম চেঞ্জ দরকার হচ্ছে। তারপর হচ্ছে যে বাইরে একজন ইনফ্লুয়েন্সার উনি কি বললেন ওনার মানে ভিডিও কন্টেন্টে, সেটার জন্য তার পরিবার এখানে আক্রান্ত, তার বোন আক্রান্ত হয়েছে। মানে এটা আরো ভয়াবহ ঘটনা, তাই না? এটা তো আপনি যেটা বললেন সেটা তো মানে রাজনীতির শীর্ষ পর্যায়ের, আর এটা একজন ইনফ্লুয়েন্সার, উনি স্বাধীনভাবে মত প্রকাশ করছেন বাইরে থেকে, তার বোন এখানে আক্রান্ত হয়েছে এবং তাকে মুক্তি পেতে অনেক পেরেশানি মুখোমুখি হতে হয়েছে। তো এইরকম একটা রেজিম আমাদের দেশ ছিল, যেটা আমি শুরুতে আপনাকে বললাম যে এটা আমাদের জন্য লজ্জাজনকও যে একটা দেশের মানুষ এই ধরনের একটা রেজিম 15.5 বছর সহ্য করেছে। এবং এই যে ছাত্রদের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে এখন, যে আপনারা তো কিছু করতে পারেননি, উৎখাত করতে পারেননি, কথাটা কিন্তু আংশিক সত্য। একটু অপ্রচলিত ধারায় এই সরকার কিন্তু উৎখাত হয়েছে, এভাবে উৎখাত হয় এবং সারা পৃথিবীতে হয়েছে। এবং আমরা দেখব যে যদি সেনাবাহিনী শেষ মুহূর্তে ওই রকম অবস্থান না নিত তাহলে কিন্তু রক্তক্ষয় আরো বাড়ত এবং 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 গণভবনেও একটা ভয়াবহ ঘটনা ঘটতো, তাই না, উনি যদি পালিয়ে না যেতেন। তো এখন বিষয় হচ্ছে যে দুর্নীতির যে বিষয়গুলো দেশে এবং দেশের বাইরে উদ্ঘাটিত হচ্ছে, এগুলোর যথেষ্ট ভালো মানসম্মত ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং এগুলোর প্রতিকার হওয়া উচিত দেশের মধ্যে এবং দেশের বাইরেও, আমরা আশা করব। এবং বাইরে কিন্তু যোগাযোগগুলো আমাদের বাড়াতে হবে, আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে এবং আমাদের যে ইনভেস্টিগেটিভ অথরিটি আছে তাদেরকেও সক্রিয় হতে হবে। এখানে অর্থ পাচার আমরা তো রোধ করতে পারিনি, তাই না? বিপুল অর্থ পাচার হয়েছে, এগুলো ফেরত আনার কথাবার্তাও হচ্ছে। শুধু টিউলিপ না, অনেক বড় ব্যবসায়ী, তারপরে আমলা, এরা অনেক অর্থ পাচার করেছে। ব্যাংক লুট এর সঙ্গে সম্পর্কিত, এক একটা ব্যাংকের অর্ধেক ঋণ দেখা গেছে এক ব্যক্তি এক প্রতিষ্ঠানের কাছে জিম্মি, তাই না? ব্যাংকগুলো বসে গেছে। তো এই অনাচারগুলো বাংলাদেশ ব্যাংকও রোধ করতে পারেনি। এই আলাপটা কিন্তু প্রাসঙ্গিক। বাংলাদেশ ব্যাংক যদি সক্রিয়ভাবে কাজ করতে পারে, বাংলাদেশ ব্যাংক তো উল্টো কাজ করেছে, সহায়তা করেছে। একজন ব্যক্তিকে কোনো একটা সুযোগ দেওয়ার জন্য তাদের নীতিমালা আইন পরিবর্তন নীতিমালা। এবং আরেকটি লক্ষণীয় বিষয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে। এই প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একজন না 3 জন গভর্নর সম্ভবত পলাতক। এবং আমাদের আতিউর রহমান সাহেব, যিনি আমাদের মিডিয়া ঘনিষ্ঠ ছিলেন খুবই, তাই না? হ্যাঁ,
তা আমরা সম্ভবত এবং তার সময় থেকে আমাদের সবচেয়ে বড় কেলেঙ্কারিটা হচ্ছে রিজার্ভ চুরির ব্যাপার, এবং উনি এটা গোপন রেখেছিলেন, গোপন প্রধান রেখেছিলেন, নির্বাহীকে জানতে দেননি, তাই না? তারপরে ইসলামী ব্যাংক দখল হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দখল হয়েছে এবং সামরিক গোয়েন্দাকে ব্যবহার করে দখল হয়েছে। আপনি যে আলোচনাগুলো করছেন, আমি মনে করি এই আলোচনাটা আরও জরুরি, যে দেশের ভেতরে কী সব কেলেঙ্কারি হচ্ছে। ব্যাংক দখল এবং বেসরকারি খাতের 1 নম্বর ব্যাংকটা ছিল ইসলামী ব্যাংক, এবং এই ব্যাংকটা ছিল মোস্ট ট্রাস্টেড ব্যাংক। এমনকি মানে আমি জানি যে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরাও ওই ব্যাংকের সাথে ব্যবসা প্রচুর, করতেন, তাই না? মানে বড় বড় হিন্দু ব্যবসায়ী মানে কতটা ট্রাস্টেড ব্যাংক, তাই না? তো সেই ব্যাংক দখল হয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংক ব্যবহৃত হয়েছে, গোয়েন্দারা ব্যবহৃত হয়েছে। তো এই ধরনের রেজিমে যে অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে, এটা খুবই বিশ্বাসযোগ্য। এই জন্য আসলে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। সংস্কার হলে ভবিষ্যতে এই ঘটনাগুলো রোধ করা যাবে। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মোস্তফা খন্দকার, রাজনীতিতে এক ধরনের বিরোধ চলছে এবং রাজনৈতিক দলগুলো বিরোধ থাকবে, এটা স্বাভাবিক, যার যার রাজনৈতিক কৌশল আলাদা হতে পারে। কিন্তু সেই বিরোধের মাত্রাটি যদি 5ই আগস্টের স্পিরিটকে, মৌলিক যে ভূমিকাটা ছিল সেটাকে যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে কি হবে? বিরোধটা কি নিয়ে? বিরোধটা হচ্ছে আপনার 5ই আগস্টের যে ঘোষণাপত্র, এটা নিয়ে আমরা কিছুদিন ধরে একটা বিরোধ দেখছি। এবং প্রধান বিরোধী দল যেটাকে বলে যে বিএনপি, তারা বলছে যে এইটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে এইটা করতে হবে। আমি যে দৃষ্টি আকর্ষণটা করছি সেটি হলো যে বিভাজনের যে একটা রাজনীতি দীর্ঘদিন কাটিয়ে গেছে স্বৈরাচার সরকার, সেই ধরনের একই ধরনের বিভাজনের কথা আমরা শুনছি। আমরা একজনকে একটা বিষয় নিয়ে ব্লেম করছি, আরেকজন আরেকটা বিষয় নিয়ে ব্লেম করছে। যে রাজনৈতিক অঙ্গনে বিরোধ থাকবে, মতভেদ থাকবে, রাজনৈতিক কৌশলের আলাদা থাকবে, কিন্তু যখন আক্রমণাত্মক কাউকে ছোট করা, কাউকে বড় করা, কাউকে খাটো করা, কাউকে ব্লেম করা, এই সময় কি এটা সঠিক? সমস্যা হলো 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবটাকে নিয়ে সবাই যার যার করে মহিয়ান করার চেষ্টা করছে, যে আমি সবাই ক্রেডিট দিতে চাচ্ছে, আমার দ্বারাই হয়েছে। এটাই মূলত সমস্যা। এবং এইটা হ্যাঁ, ছাত্ররা নিয়ে এটা লিড দিয়েছে, কিন্তু এটা কিন্তু একদিনে এই বিপ্লবটা আসেনি। এটার জন্য বিএনপি, জামাত অনেক সাফার করেছে এবং তাদের নেতাকর্মীও, কিন্তু সর্বশেষটা ছাত্ররা লিড দিয়ে এই বিপ্লবটা এনেছে। তার মানে যে তারা একক দাবি করবে, সেটাও ঠিক না। এবং সমস্যা হচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, পালিয়ে দেশ থেকে চলে যাওয়ার পরে, আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হবার পরে, এই দলগুলোই ছিল একসময় মাঠের একসাথে ইউনিটির মাধ্যমে তারা লিয়াজো করে আন্দোলনটা শুরু করেছিল। এখন তারা এই আন্দোলনের ক্রেডিটটা নেওয়ার জন্য পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করেছে। এবং আমার মনে হয় যে এটার জন্য ছাত্রদেরকে আরও বেশি সংযত হওয়া উচিত। কারণ তারা যেভাবে কথা বলছে, তারা মনে করছে তারাই সব কিছু করেছে, আসলে তো তা না। তারা যে আপনার কর্মসূচিগুলো নিচ্ছে, তারা সব দলের সাথে আলোচনা না করে তারা নিজেদের মতো করে তারা একটা ডিক্লারেশন দেওয়ার চেষ্টা করছে, যেটা ইউনূস সরকারের সঙ্গে তাদের একটা সমস্যা হয়েছিল। উনি যতদূর শুনেছি যে উনি চমৎকারভাবে ডিল করেছেন। হ্যাঁ, উনি চমৎকারভাবে ডিল করেছেন। এখন শোনা যাচ্ছে যে সব দলের ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাটা দেওয়া হবে। তো এইগুলো নিয়ে পারস্পরিক বসা এবং সবার সাথে আলোচনা না করার কারণে, দূরত্ব বাড়ার কারণেই এই পরস্পরের কাদা ছোড়াছুড়িটা শুরু হয়েছে। এবং আমার মনে হয় যে এগুলোর জন্য সরকার আরও
যদি রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের সাথে বসে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং যদি সমঝোতার পথ নেয়, আমার মনে হয় এগুলো থাকবে না। আর সমস্যা হচ্ছে যে এখন যেটা হয়েছে যে নির্বাচন নিয়ে সবার একটা মাথা ব্যথা আছে, কারণ আমাদের 111-এর একটা মাথায় আছে যে 111 সরকারের সময় কি হয়েছিল। তো এখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও চিন্তা করছে যে ইউনূস সরকারের পেছনে এরকম কোনো শক্তি আছে কিনা, যারা এই যে আপনি দেখেন যে বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, যার পর দিনই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে যে দুই নেত্রী এখন নাই। না, এটা কারা সরিয়েছে নিশ্চয়ই জানেন আপনি। হ্যাঁ, আওয়ামী লীগই ছড়িয়েছে এটা। হ্যাঁ, এবং আমরা বিবিসি এবং ডয়চে ভেলে বাংলাতে যে রিপোর্ট দেখেছি, আমরা তো সাংবাদিকতা করেছি, সেই রিপোর্টটা কি টোটালটা উদ্দেশ্য প্রণোদিত পাবে এবং এমন একটা বলার চেষ্টা করা হয়েছে যে উনিও মাইনাস। বিষয়টা তো সেরকম না, বিষয়টা তো সেরকম না। কিন্তু এই যে আমাদের যে বলে যে চুন খেলে গাল পড়ে দই দেখলে ভয় করে, সে আমাদের অতীত অভিজ্ঞতা তো সুখকর না। সো মানুষ এটা আপনি বললে অনেকটা বিশ্বাস করার জায়গা তৈরি হয় যে হ্যাঁ হতেও তো পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মনে কিন্তু ক্ষমতা টিকে থাকতে হবে এমন কোনো না, উনি একাধিকবার পূর্ণ আচরণ আমরা লক্ষ্য করি না, করিনি। কিন্তু সমস্যা হচ্ছে যে সরকারের পেছনেও সরকার থাকে, আমরা জানি উনি সরকার চাচ্ছে না, কিন্তু সরকারের কিছু কিছু উপদেষ্টারা মনে হচ্ছে যে কথাবার্তায়, যেমন আপনার একজন উপদেষ্টা বললেন যে 53 বছর ধরে আপনার পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো কিছুই করেনি, কোনো সংস্কার করেনি। এটা তো টোটালি একটা ভুল কথা, কারণ সংস্কার তো আপনার ধারাবাহিক প্রক্রিয়া। আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠন করিনি, এটাও তো এক ধরনের সংস্কার। সংসদীয় সরকারে বাতিল হয়েছে, সেটা তো একটা সংস্কার। সবকিছু তো সংস্কার। সংস্কার তো আসলে আপনার চলমান প্রক্রিয়া। একটা সংকট হয়েছে কি জানেন, সেটি হলো যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থাটা কম। বিএনপি এবং জামাত যে স্যাক্রিফাইস করেছে এবং এই আন্দোলনের পাটাতনটা আসলে তারাই তৈরি করেছে, কিন্তু তাদের উপর জনগণ আস্থা নেয়নি, নিয়েছে ছাত্রদের উপর যে এরা হয়তো কিছু করতে পারে, চলুন মাঠে নেন। আর সংস্কার রাজনৈতিক দলগুলো করবে এই বিশ্বাসটা কম। এই বিশ্বাসের পরিবেশে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। সেই তৈরি, সেটা দখল বলুন অথবা নিজেরাই ক্ষমতার পার্ট, কেউ কেউ বলছে যে আমরাই দেশপ্রেমিক আর কেউ না। এই কারণে আস্থার সংকটটা কিন্তু তৈরি হয়েছে যে আসলে এরা আদৌ সংস্কার করবেন কি না। কারণ এখনই কেউ ক্রেডিট নিচ্ছেন যে আমরাই দেশপ্রেমিক, আবার কেউ অন্য রাস্তায় নেমে পড়েছেন। সংকটটা কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে। এই তরুণদের বা এই নতুন বাংলাদেশের ভাষা কি রাজনীতিবিদরা বুঝতে পারছেন? পুরনো রাজনীতিবিদরা এইটা যদি তারা বুঝতে না পারে, কারণ 5 আগস্টের পরে বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ, এবং ছাত্ররা যেটা করেছে এটা আসলে ইতিহাসের পাতায় লিখে রাখার মতো একটা রেড লেটার ডে 5ই আগস্ট। তো তারা যেটা চায়, যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশের যদি আমাদের রাজনৈতিক দলগুলো যদি বুঝতে না পারে, তাহলে আমরা আবারও একটা পড়বো, কাদায় পড়বো, আমাদের আবার আটকে যেতে হবে। এখন আর পেছনে তাকানোর কোনো সুযোগ নাই। ধরেন আপনি বলেন যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু প্রতিদিনই ওনার বক্তব্য আপনি শুনছেন নিশ্চয়ই, উনি প্রতিদিনই ওনার নেতাকর্মীদেরকে যেভাবে কথা বলছেন, উনি চাইলে তো ওনার মতো করে বলতে পারতেন, কিন্তু উনি সর্বোচ্চ সংযম দেখাচ্ছেন অবশ্যই। এবং উনি 31 দফার কথা উনি বলছেন ওনার দলের। এই যে প্রতিদিন যে কমিটমেন্ট করছেন, আমার মনে হয় না যে এখন আর রাজনৈতিক দলগুলো পুরনোতে ফিরে যাবে। তাদের এখন সামনে তাকানোর এবং ছাত্রদের কি চায়, জনগণের পালসটা তারা বুঝবে। আর যদি শেষ পর্যন্ত না বুঝে, এটা আমাদের জন্য দুঃখজনক হবে, তবে সেটা তাদের জন্য সাফারিং করতেই হবে। আমার মনে হয় যে মানে আর পিছনে ফিরে তাকাবার আমাদের কোনো সুযোগ নেই। একটা অভিযোগ আমাদের মোস্তফা খন্দকারও করেছেন, ছিল ছাত্ররা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি আলাপ আলোচনা করে এগোতে তাহলে ভালো হতো। ঠিক উল্টো অভিযোগ রয়েছে। রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ছাত্রদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হচ্ছে না, উল্টোটাও হচ্ছে। দুপক্ষ থেকে হচ্ছে, আমি এক পক্ষ বলবো না। আচ্ছা, আমি একটু পেছন থেকে আসি। সেটা হলো যখন শেখ হাসিনার নেতৃত্বে একটা পরিবারতন্ত্র এবং একটা অথরিটারিয়ান সিস্টেম এদেশে ছিল, কর্তৃত্ববাদী সরকার বলি, ফেসিবাদী বলি, মাফিয়াতন্ত্র বলি, যাই বলি, এ নিয়ে বিতর্ক আছে যে কি ধরনের ছিল একটা। তো এটা যখন ছিল, তখন এটাকে উৎখাত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, এবং আমরা দেখব যে হাসিনা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের অনুগত অংশ ছাড়া, আওয়ামী লীগ বলতে আমি বোঝাচ্ছি যে হাসিনা লীগ, যেটা আওয়ামী লীগ তো আসলে প্র্যাকটিক্যালি শেষ দিকে ছিল না। 2018 নির্বাচনের পরে আওয়ামী লীগের এক ধরনের রাজনৈতিক মৃত্যু হয়েছিল। আওয়ামী লীগটা প্রশাসনের ভেতর ঢুকে গিয়েছিল এবং পরিবারের ভেতর ঢুকে গিয়েছিল, দল, সরকার, পরিবার একাকার। এবং আমার পরিচিত
অনেক আওয়ামী লীগার কিন্তু দলটাকে আর ওন করছিল না, সরকারটাকে ওন করছিল না, এবং তারা বলছিল যে এটা ছিল শেষ সুযোগ ঘুরে দাঁড়ানোর। যে বিএনপি এসেছিল, তাই না, ডক্টর কামাল হোসেনের মাধ্যমে নির্বাচনে, আওয়ামী লীগের উচিত ছিল বিএনপিকে অ্যাকোমোডেট করা, তাকে ইনক্লুড করা সিস্টেমের মধ্যে। সেটা না করাতে আসলে এটা একটা মানে এমন একটা ট্রেন যাত্রা ছিল যেটার গন্তব্য ছিল বিপর্যয়কর কোনো পরিস্থিতিতে, এবং সেটাই হয়েছে। তো এটা হয়েছে একটা নজিরবিহীন ঐক্যের মাধ্যমে। এখানে দলমত নির্বিশেষে সবাই নেমেছিল, এবং আমরা দেখব যে শেষ দিকে আন্দোলনে কিন্তু গার্ডিয়ানরা নেমেছিল বাচ্চাদের সঙ্গে, কারণ বাচ্চাদের ঘরে রাখা যাচ্ছিল না, তাই না? এবং সাবেক সেনা কর্মকর্তাদের ফ্যামিলি নেমে গিয়েছিল। সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাবে প্রেস কনফারেন্স করেছিলেন, এবং ওই চাপে কিন্তু অনেকটা, এই পরিস্থিতির চাপে সেনাবাহিনীতে দরবার হয়েছিল, এবং দরবারের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যে তারা গুলি করবে, তারা ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি করবে না। এবং তারা কিন্তু আন্দোলনে জয়েন করেছিল, সত্যি কথা যেটা, মার্চ করছিল ওই দিন একেবারে। এবং সেদিনই পতন হয়ে গেছিল শেখ হাসিনার সরকারের। পরদিন খালি উনি একটা কর্মসূচি দিয়ে আরো রক্তপাতের আয়োজন করলেন, তাই না, এবং দলকে বিপদে এবং ফেলেছেন। দলকে বিপর্যস্ত করলেন। 4 তারিখে যে ঘটনা ঘটলো আর কি। এবং 4 তারিখে তার একান্ত অনুগত লোকজন ছাড়া আওয়ামী লীগেরও কেউ কিন্তু নামে নাই, যে জন্য তারা কিন্তু টিকতে পারেনি। এবং তার অনুগত পুলিশ ছাড়া, পুলিশ তো সিগন্যাল পাই নাই, পুলিশ 5 আগস্টেও গুলি করছিল। সেনাবাহিনী এক অবস্থান, পুলিশের ছিল আর এক অবস্থান। এবং পুলিশের তরফ থেকে কিন্তু এখন বলা হচ্ছে যে আমরা যদি সেনাবাহিনীর মতো অবস্থান নিতে পারতাম তাহলে অন্তত আরও রক্তপাত এবং পুলিশ হত্যার ঘটনাও এড়ানো যেত। 15 বছরের শাসনামল এটা একটা রেজিম ছিল, রেজিম হয়ে উঠেছিল। আচ্ছা, তো এটার উৎখাতের পর কিন্তু এই যে মত পার্থক্যগুলো দেখা দিচ্ছে বিভিন্ন অংশ মধ্যে, বিভিন্ন দল এবং পক্ষের মধ্যে, এটাকে আমি নেতিবাচকভাবে দেখি না। নেতিবাচকভাবে দেখি না এই অর্থে এটা স্বাভাবিক। এটা কিন্তু গণতন্ত্র চর্চারই একটা অংশ। আমরা একটা গণতন্ত্র চর্চার সময়ে প্রবেশ করেছি, এখানে মত পার্থক্য হবে, কিন্তু মতভেদ হয়ে সাংঘর্ষিক পরিস্থিতি হওয়াটা এটা কাঙ্ক্ষিত না। এইদিকে যারা দেশকে ঠেলে দেবে তারাই কিন্তু এই যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এইটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আমি পরিষ্কার করে বলতে চাই, এটা যেই করুক, এটা বিএনপি করুক, জামাত করুক, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন করুক, এটা কিন্তু এই আন্দোলনের যে স্পিরিট সেটাকে ক্ষুণ্ণ করা এবং সেটাকে রক্তাক্ত করা হবে। সেটা করা কোনোভাবেই উচিত হবে না। এবং এইখানে অন্তর্বর্তী সরকারের একটা ভূমিকা আছে, তাদের উচিত এদের মধ্যে ঐক্য ধরে রাখা। আমরা মাঝে দেখেছি যে বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশনে অ্যাটাকের পর ইন্ডিয়াতে, মানে আগরতলায়, সব দলকে কিন্তু ইউনূস সাহেব ডেকেছিলেন। ওই ঘটনা জড়িত ছিল, ওই ঘটনাও ছিল জি, চট্টগ্রামে যে আইনজীবী হত্যার ঘটনা, সব মিলিয়ে আর কি যে ঘটনা ঘটলো। তো একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা ছিল। এখন অনেকে বলে জাতীয় ঐক্য মানে কি আওয়ামী লীগকে বাদ দিয়ে? গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়েই কিন্তু জাতীয় ঐক্য হবে, এটা হচ্ছে রিয়েলিটি। আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিকতা আওয়ামী লীগ হারাচ্ছে। এখন এক ধরনের অপ্রাসঙ্গিক, আমি পুরোপুরি অপ্রাসঙ্গিক বলবো না, কারণ তার সমর্থক গোষ্ঠী দেশে আছে, তারা ফেসবুকে সোচ্চার আছে, তারা বিদেশে সোচ্চার আছে, এবং তাদের একটা ভোট আছে, এটা অস্বীকার করা যাবে না। হ্যাঁ, তো সেই ভোট আগামী নির্বাচনে তারা তুলে আনতে পারবে কিনা সেই প্রশ্ন আছে, কারণ তাদের নেতৃত্বের সংকট, তাদের দল গোছানোর ব্যাপার আছে, তারা যদি নির্বাচনে থাকেও। এখন আওয়ামী লীগের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে ঐক্য হলে, হ্যাঁ, এইটাই জাতীয় ঐক্য বলে বিবেচিত হবে। এবং এখানে ভারত ফ্যাক্টরটাও আছে। আমরা লক্ষ্য করব যে এই যে শিবগঞ্জ সীমান্তে কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, একটু শান্ত হয়েছে আজকে। এবং সেখানে দেখবেন যে বিজেপির সঙ্গে সাধারণ মানুষ কিভাবে জয়েন করেছে, হ্যাঁ, দেশের মাটি রক্ষায় এবং তাদের যে কোনো অশুভ তৎপরতার বিরুদ্ধে। এই ব্যাপারেও কিন্তু একটা জাতীয় ঐক্য হয়েছে। মোদী সরকারের যে কর্তৃত্ব ছিল আমাদের দেশে, আমাদের সরকারে, প্রশাসনে, বিভিন্ন প্রতিষ্ঠানে, আমি পরিষ্কার করে বলবো না, অনেক স্পর্শকাতর প্রতিষ্ঠানেও তাদের কিন্তু পেনিট্রেশন ছিল, এবং তারা অনেক ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত হয়েছিল, যেগুলো নিয়ে ভবিষ্যতে মোদী সরকারকে বিপদে পড়তে হতে পারে। তারা অন্যান্য দেশেও কিন্তু এইসব তৎপরতা চালিয়েছে, যেমন কানাডায় তো নিজের, আমেরিকায়, শিখদের মারল। বাংলাদেশেও এইরকম কিছু তৎপরতায় তারা ছিল। গুম খুনের অভিযোগে জড়িত থাকার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
তারা ইন্টারোগেশনে জয়েন করতো, তাদের প্রতিনিধি, এইসব খবরাখবর আসছে। বিমানবন্দর থেকে লোক উঠিয়ে নিয়ে জি, যাওয়া, ওখানে এটা তো এখানে প্রমাণিত। এখানে গায়েব লোক ওখানে গিয়ে অ্যারেস্টেড অবস্থায় পাওয়া ওই গেছে। যে শুক্ররঞ্জন বালির তো আমরা জানি, জি, সালাউদ্দিন এবং আহমেদ। এতে অনেক মামলাও কিন্তু প্রশ্নবিদ্ধ, অনেক বিচারও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তাই না? তো এই গণ অভ্যুত্থানে কিন্তু মোদী সরকার এবং ভারতীয় প্রশাসনের যে কর্তৃত্ব বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে, সেটারও কিন্তু পতন হয়েছে, এবং তারা এটা এখনো মেনে নিতে পারেনি, এবং তাদের নানা রকম অপপ্রচার একটু থেমেছে এখন, কারণ দেখা গেছে তারা ভুল তথ্য অপতথ্যের ভিত্তিতে এসব কথাবার্তা বলছিল, সেগুলো একটু থেমেছে। আমি জানি না যে ট্রাম্প সরকার শপথ গ্রহণের পরে এটা আরো বাড়বে কিনা, বাড়তে পারে। এবং আমাদের সরকারের মধ্যেও কিন্তু একটু মনোবলের অভাব। আমি সর্বশেষ ডক্টর ইউনূসের যে ইন্টারভিউটা প্রচার হয়েছে সেখানে একটু মনে হয় যে দৃঢ় মনোবলের অভাব লক্ষ্য করি, আমার অবজারভেশন। তো এটা কাঙ্ক্ষিত না, এটা কাঙ্ক্ষিত না, কারণ এই সরকারের পেছনে কিন্তু তরল হলেও একটা ব্যাপক জনসমর্থন আছে। আমরা যদি ওইভাবে বলি তাহলে বলবো যে এই সরকারের প্রতি যে ম্যান্ডেট রয়েছে, অতীতে কোনো সরকারের প্রতি এত ম্যান্ডেট ছিল না। হ্যাঁ, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবাই, সব দল কিন্তু এই সরকারকে এখনো সমর্থন করে যাচ্ছে। তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও যখন প্রয়োজন হচ্ছে তারা কিন্তু একত্র হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমরা লক্ষ্য করব, তাই না? তবে এই দলগুলোকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে নিজেদের মধ্যে মতভেদ যেন পরাজিত শক্তিকে কোনো শক্তি না যোগায়, এই ব্যাপারটা অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে। মোস্তফা খন্দকার, আমরা এই অনৈক্যের কথা বলছি এবং কিছুটা আশঙ্কা প্রকাশ করলাম। একই আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও। উনি বৃহস্পতিবার একটা অনুষ্ঠানে বলেছেন যে ক্ষমতায় টিকে থাকতে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকার পতন আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলোর মধ্যে বর্তমানে বিশ্বাস বা ঐক্যের জায়গা নেই বলেও তিনি উল্লেখ করেছেন। ঐক্যের জায়গাটাকে থাকতে পারছি না। এখন যেটা শুরু হয়েছে আমি মনে করি এটা কোনো সুস্থ ব্যাপার নয়। এই অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। অদ্ভুত ব্যাপার হলো মির্জা ফখরুল নিজেই জনগণকে প্রশ্ন করেছেন। আসলে আমরা চাচ্ছিলাম উনি এটির জবাব দেন। কাকে বলছে? ওনার কি তাহলে ইউনূস সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতা উনি কি এখন কি আস্থা রাখতে পারছেন না? মানে এরকম একটা কনফিউশন তৈরি হচ্ছে। কারণ ইউনূস সরকার তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলছে যে তারা কিছু সংস্কার করে নির্বাচন দিয়ে তারা চলে যাবে, কিন্তু এখন বিএনপি মহাসচিব নিশ্চয়ই তার কাছে কোনো সোর্স আছে, কোনো তথ্য আছে যে এই সরকার হয়তো তাদের ক্ষমতাকে প্রলম্বিত করবে, যে কারণে উনি বলছেন যে ক্ষমতায় টিকে থাকতে সরকার নানা ষড়যন্ত্র করছে। আমরা বলছি যে এই সরকার সরকারের কথা উল্লেখ করেন নানা গোষ্ঠী, নানা গোষ্ঠী, উনি একদম নির্দিষ্ট করে সরকার বলেনি। উনি মূলত বলার চেষ্টা করছেন যারা মনে করে যে নির্বাচন হবে সংস্কারের পরে বা সংস্কার শেষ করে নির্বাচন, সংস্কারের জন্য সময় দেওয়া দরকার। আর বিএনপি বলছে নির্বাচনটা আগে দেন, সংস্কারটি চলমান প্রক্রিয়া, হ্যাঁ তখন দেন। আসলে এটা কিন্তু এককভাবে সরকারকে উনি উল্লেখ করেন, বোঝা যায়। হ্যাঁ, সেটা হলো যে আমরা তো জানি যে সরকার বলছে যে যদি আপনারা কম সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর যদি একটু ভালো সংস্কার চান তাহলে জুনের মধ্যে 2026-এ নির্বাচন হবে। সরকারের দুইটা ডেডলাইন আছে। আবার সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উনি বলেছেন যে নির্বাচন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় নির্বাচন হয়ে যাবে দ্রুত। এখন সমস্যা হচ্ছে সংস্কার আমাদের দরকার আছে। গত 15 বছরে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এগুলো সংস্কার ছাড়া কোনো ভালো নির্বাচন আপনি আশা করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে সংস্কার করতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সংস্কার কতটুকু করবেন। আমার মনে হয় যে এই যে একটা যেটা বিতর্ক আসছে যে সংবিধান পুনর্লেখন নাকি সংশোধন, বিএনপি যেটা বলছে যে সংবিধানের আমাদের যেটা গণতন্ত্রের জন্য যেগুলো প্রতিবন্ধকতা আছে সেগুলোকে আপনি বাদ দেন, সেই ধারাগুলোকে বাদ দেন, নতুন করে লেখার কিছু নাই। কিন্তু ছাত্রদের কিন্তু দাবি আছে যে পুনর্লেখন করতে হবে। বিএনপি কিন্তু একসময় বলেছিল এই সংবিধান ছুঁড়ে ফেলা দরকার। বিএনপি বলছে জনগণের সরকার ক্ষমতা আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। কিন্তু এখন বিএনপি মনে করে না যে জনগণ, কারণ নির্বাচিত সরকার না তো, ইউনূস সরকারকে আপনাকে যাই করতে হবে মাথায় রাখতে হবে নির্বাচিত সরকার এসে তাকে বৈধতা দিতে হবে, পার্লামেন্টে এগুলো অনুমোদন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু করতে পারেন সেটার একটা বিষয় আছে। আপনি বললেন যে আমি সংস্কার করব, কিন্তু সেই সংস্কারটা কোনটুকু? এবং আমাদের দেশে প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার যে ব্যালেন্সের কথা বলছেন, আমাদের দেশে এটা একটু সমস্যাও আছে। আপনি যখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী চেক অ্যান্ড ব্যালেন্স চেষ্টা করবেন তখন রাষ্ট্রপতি অনেক সময় আপনার
যে কোনো কিছু করতে পারে। সরকারের কাছে বিশ্বাস এত ভয় পেলে হবে, কারণ বাইরে তো আছে, চেক এন্ড ব্যালেন্স তো আছে। বাইরে আমাদের গণতন্ত্র আর বাইরের গণতন্ত্র আপনি এক করলে তাহলে আমরা কি পুরনো মডেলে থেকে যাব? না, যাব না। আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। আমরা একবারেই তো সব করতে পারবো না। একটা পরিবর্তন আসছে, ছাত্ররা নিয়ে আসছে, সেটাকে আপনি যদি একবারেই আপনি সব চেঞ্জ চান তাহলে হবে না। আস্তে আস্তে আপনাকে এইটা করতে হবে, কারণ সবকিছু হজম করার একটা তো শক্তির দরকার আছে। সব দলেরই একটা, জামাতও একটা সংস্কারের প্রস্তাব দিয়েছে, বিএনপি একটা সংস্কারের প্রস্তাব দিয়েছে, ছাত্রদের কাছেও নিশ্চয়ই আছে। তো আর যাদেরকে দিয়ে আপনি সংস্কার কমিশন গঠন করেছেন, এরা সবাই এইগুলো নিয়েই কাজ করতো। সো এর জন্য আপনার বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে যদি এই আবার আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকার রেজিম একটা সরকার পরিবর্তন হয়েছে, আমাদের সাথে এর আগের যে সরকার ছিল আপনার, ওই সরকারের সাথে আমাদের ইউনুস সরকারের ভালো সম্পর্ক ছিল, কারণ উনি বরাবরই তাদের পন্থী লোক। এখন ট্রাম্প খুব শিগগিরই আপনার দায়িত্ব নেবে 20 তারিখে। তো তার সাথে এর কেমন বোঝাপড়া হবে এটাও একটা বিষয় আছে, কারণ ট্রাম্পের সাথে আওয়ামী লীগ সবসময় মনে করে যে ট্রাম্প ক্ষমতা আসলে বুঝি তারা আবার নতুন করে ফিরে পাবে, তার উজ্জীবিত হবে। তো সব কিছু মিলিয়ে, এবং মামুন ভাই কিছুক্ষণ আগে বললেন যে ডক্টর ইউনূস সাহেবের যে সর্বশেষ ইন্টারভিউ, ওনার আস্থার অনেক কিছু কনফিডেন্টের অভাব আমরা লক্ষ্য করেছি। উনি হয়তো সরকার চালানো আর অন্য কিছু করা তো এক জিনিস না। উনি আসলে দেখছে যে আসলে খুব কঠিন কাজ, এখানে সবাইকে দিয়ে সবকিছু হয় না, এবং আমরা অনেক কিছু দেখছি যে সরকার ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, চেয়ারে বসলে টের পাওয়া যায়। এই সরকারের জন্য সবচেয়ে সংকট তৈরি হয়েছে কোন জায়গায় জানেন? প্রশাসন। প্রশাসন টোটালটাই কিভাবে সাজানো হয়েছে গত 15 বছরে। আপনি এটা বড় সংকট। আপনি এটা চেঞ্জ করলে কিন্তু আপনার সরকার তো চালাতে হবে। আপনি সবাইকে কিভাবে চেঞ্জ করবেন? কারণ টপ টু বটম একসময় যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল তারা এখন সিনিয়র সচিব হয়ে গেছে। সেই ক্ষেত্রে, এবং আপনি দেখছেন যে ইউনূস সরকারকে কত ধরনের প্রবলেম ফেস করতেছে, প্রতিদিনই একটা করে আন্দোলন শুরু হচ্ছে, একজন দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে। 101টা আন্দোলন। হ্যাঁ, 101টা আন্দোলন। এতদিন সেই আন্দোলনগুলো কই ছিল, মানে এদের দাবি দেওয়া কই ছিল? তো সবকিছু মিলিয়ে ওনারা সরকারকে একটা অস্থির পরিবেশের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। তারপরে তো আপনার ভারতের গদি মিডিয়া আছে, নানা রকমভাবে সরকারকে করে রাখছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় না যে রাজনৈতিক দলগুলোকে সরকারকে আরো সময় দিতে হবে, এবং সরকারকে তাদের সহযোগিতা করতে হবে, এবং তারা যদি ধৈর্য হারা হয় তাহলে এই সরকারকে আসলে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমাদের। সবসময় বলেন, উনি সবসময় বলেন যে এটা ব্যর্থ হলে আমরাই পিছিয়ে পড়বো, আমাদের দেশই থাকবে না। সো রাজনৈতিক দলকে আরো প্যাশন রাখতে হবে, এবং সরকারের প্রতি তাদের আস্থা রাখতে হবে, বরং সরকারকে উৎসাহ দিতে হবে যে আমরা আছি তোমার পক্ষে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তুললে আখেরে কেউ লাভবান হব না আমরা। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মোস্তফা খন্দকারের বক্তব্যের রেশ ধরে আপনি কিছু বলতে চেয়েছেন। আচ্ছা, আপনি প্রশাসন থেকে বাধা বিঘ্নের কথা বলছিলেন। আমরা কি খেয়াল করেছি রিসেন্টলি এই প্রশাসন সংস্কার কমিশন নিয়ে মারাত্মক আপত্তি উঠেছে প্রশাসনের ভেতর থেকে, এবং সেটা একটা প্রস্তাবিত কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। প্রস্তাবিত না, কিছু খবর বেরিয়ে এসছে, ওতেই প্রতিক্রিয়া হয়েছে। তো প্রস্তাব আসলে কি হবে সেটা তো বোধগম্য, তাই না? প্রশাসন কোনো ধরনের পরিবর্তনে যাচ্ছে বলে মনে হয় না। আমরা লক্ষ্য করব যে পুলিশকে আমরা চিহ্নিত করেছি যে পুলিশ গণশত্রু হয়ে গিয়েছিল, প্রশাসনও কিন্তু গণশত্রু হয়ে গিয়েছিল, বেসামরিক প্রশাসন বিশেষ করে, এবং সামরিক প্রশাসনকেও নষ্ট করার উদ্যোগ ছিল, কিন্তু সেটা করা যায়নি। কিছুটা হয়েছে, এবং সামরিক বাহিনীর মধ্যেও কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই না? 15 বছর 15.5 বছরের রেজিম কোনো কিছুকে অক্ষত রাখার কথা না। আমাদের মনে থাকার কথা যে 2001 সালে আওয়ামী লীগ কিন্তু 5 বছর ক্ষমতায় ছিল। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার এসে ব্যাপক পরিবর্তন ছিল প্রশাসনে, নিশ্চয়ই আমাদের মনে আছে, তাই না? এক রাতের মধ্যে অনেক বড় ধরনের সচিব পর্যায়ে পরিবর্তন। এই সরকারের
সেই রকম করা উচিত ছিল বলে অনেকে মনে করছে, কিন্তু ইউনূস সাহেব সেই ব্যাপারে খুব একটা ছিলেন না। উনি যে স্টাইলে সরকার চালাতে চাচ্ছেন সেভাবে একটা ক্রান্তিকালীন সময় পার করা যাবে বলে অনেকে কিন্তু মনে করেন না। ইতিমধ্যে 5 মাস চলে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু অবনতির ধারা না চললে উন্নতি হয়নি, এটা সাধারণভাবে বলা যায়। ঢাকা শহরে অভিজাত এলাকা ডাকাতি হচ্ছে, তাই না? তো এবং এই যে পুলিশ কিন্তু মনোবলহীন, এখনো পুলিশের মধ্যে কোনো ধরনের মনোবলের মানে উন্নতি দেখা যাচ্ছে না। সেনাবাহিনীকে মানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মানে মেয়াদ বাড়িয়ে ভূমিকা পালন করতে হচ্ছে, এবং সেনাপ্রধান জানেন না যে কবে এই দায়িত্ব শেষ হবে তাদের, তাই না? তাদের তো সেনাপ্রধানের সাক্ষাৎকারে বলেছেন যতদিন লাগবে, কিন্তু এটা তো সেনাবাহিনীর কাজ না, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতিও তো আমরা দেখছি সেনাবাহিনীর কাজ না। এবং সেনাবাহিনী কিন্তু পুলিশের মতো ভূমিকা পালন করতে পারবে না, সেই ট্রেনিং তাদের নাই। শুধু তাই না, তারা কোনো এক্সেস করলে কিন্তু সেটা ফেসবুকে চলে আসে, ফলে তাদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, তাই না? আমরা অনেক ঘটনায় লক্ষ্য করেছি যে র্যাব বিলুপ্তির কথাবার্তা হচ্ছে, যে র্যাবকে বিলুপ্ত করা উচিত ছিল। পুলিশে কিছু রদবদল হয়েছে, কিন্তু আমি বলবো যে পুলিশের পোশাকটা পরিবর্তন করা দরকার ছিল। এই পোশাকটা কিন্তু খুবই মানে অপছন্দের মানুষের, এই পোশাক, র্যাবের পোশাক, কালো পোশাক পরিবর্তন করা, ইভেন নাম পরিবর্তন করার কথাবার্তা আমরা বিডিআর বিদ্রোহের পর তো দেখেছি যে বিজিবি নাম করা হচ্ছে। এগুলো করার কিন্তু এক ধরনের প্রভাব আছে, একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে, তাই না? কিছুই করা হয়নি। প্রশাসনে ব্যাপক রদবদল করা উচিত ছিল, সেটা ধাপে ধাপে করা হয়েছে এবং তাতে প্রশাসনে গতি আসেনি। এবং রদবদলের ব্যাপারে আমরা কথা বলছিলাম, আমরা কাকে রদবদল করবেন? জি, এখন দেখা যাচ্ছে যে আমরা মানে দেখব যে আওয়ামী লীগ সরকার 5 বছরে প্রশাসনকে যেভাবে সাজিয়েছিল 2001 সালের আগে, এখন তো 15 বছর, ফলে এটা খুব কঠিন। আমরা অনেকে সরকারের সমালোচনা করি, সরকার কাজ করতে পারছে না, সরকার এই প্রশাসন দিয়ে সাফল্য অর্জন করা কিন্তু কঠিন। আমরা দেখব যে বাজার পরিস্থিতি কিন্তু বেশ খারাপ, মানে একটা পণ্যে উন্নতি আমরা হচ্ছে, একটা বিষয় আমরা এই আরেকটা সংকটগুলো জানি, কিন্তু প্রশ্নটা যেটা হলো যে গত 15 বছরে যে অবস্থাটা তৈরি করেছে সেটা কি 5 মাসে সম্ভব? আমি শুরুতেই বলছিলাম যে এটাই আমাদের একটা ট্র্যাজেডি হয়ে গেছে, যে এই ধরনের সরকারকে আমরা 15 বছর ক্ষমতা থেকে সরাতে পারি। এবং আপনাকে একটা, আপনি নিশ্চয়ই জানেন যে এই সরকার যেটা করছে, এই ধরনের একটা সংকটের মধ্যে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের পড়তে চায়নি, যার কারণে জাতীয় সরকার প্রস্তাব দেওয়া সত্ত্বেও কিন্তু তারা আসতে চায়নি। তারা মনে করেছে এই সরকার সবকিছু ঠিকঠাক করে যাবে, পরে আমরা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা চলে আসবো। আপনি লক্ষ্য করেছেন বিষয়টা? এটা জাতীয় সরকার হয়নি, আবার কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকারও হয়নি, এবং এটা সেই অর্থে কিন্তু সুশীল সমাজের সরকারও না। এখানে কিন্তু ছাত্র প্রতিনিধিরা আছে, এবং ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিয়ে কিন্তু শুরু থেকে কিছু প্রশ্ন ছিল, আর উল্টো ছিল যে আরো বেশি যাতে ছাত্র প্রতিনিধি থাকা উচিত ছিল। একটা ছিল যে বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, আরেকটা হলো যে না, তাদের যাওয়া উচিত হয়নি, তাতে তারা বিতর্কিত হয়েছে, সরকার বিতর্কিত হয়েছে, এই ব্যাপারগুলো আছে। এবং উপদেষ্টা পরিষদের মধ্যে যে মতপার্থক্য কিছুটা আছে, এটা কিন্তু ইনূস সাহেব তার ইন্টারভিউতে বলেছেন, হ্যাঁ, যে জন্য উনি একটা টাইমলাইন দিয়েছেন যে এর পর না, ডিসেম্বরের পর না, আর বেশি সময় লাগলে জুনের পর না, এর মধ্যে ইলেকশনটা, যাতে অন্য কোনো ভাবনার কোনো অবকাশ না থাকে। উনি মানে নির্বাচন এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের ব্যাপারে খুবই সিরিয়াস, এটা শুরু থেকে বোঝা যাচ্ছে। আর ওনার সিরিয়াস না হওয়ার কোনো কারণ নেই, কারণ ইনূস সাহেবের কিছু প্রাপ্তি নেই, কোনো পাওয়ার নেই, মানে কারণ সাম্প্রতিক পৃথিবীতে যা পাওয়ার ওনার, সেটা উনি পেয়েছেন। ওনার একটা গ্লোবাল ইমেজ আছে, এই ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ উনি করবেন বলে মনে হয় না। আর সেনাবাহিনীও কিন্তু বেশ দৃঢ়ভাবে সরকারের পেছনে আছে। আমরা সেনাপ্রধানের একটা সাক্ষাৎকার দেখেছি, সেখানে উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে সরকার যতদিন যেভাবে চাইবে তারা সহায়তা করবেন। উনি আরেকটা কথা বলেছেন যে আসলে সরকার পরিচালনার জন্য দরকার রাজনীতিবিদদের দরকার, এবং খালেদা জিয়ার সঙ্গে তার যে দেখা করার সৌজন্য সাক্ষাৎকারটি বিষয়টি অনেকে কি আলোচনা হচ্ছে, নানান ধরনের কল্পকাহিনী পাচ্ছে, কিন্তু উনি যে দেখা করেছেন এইটা একটা বড় ঘটনা, সস্ত্রীক দেখা করেছেন, এবং ধারণা করা যায় যে উনি তাকে আশ্বস্ত করেছেন যে সেনাবাহিনীর ভূমিকা যে গঠনমূলক থাকবে আগামীতে ইলেকশনে। কারণ ইলেকশন নিয়ে তো বিএনপির মধ্যেও সংশয়, যেটা মুস্তফা ভাই বলছিলেন, সংশয় আছে যে ইলেকশনটা ফেয়ার হবে কিনা। বিএনপি একটা ফেয়ার ইলেকশন চায়, কারণ তারা জানে যে ফেয়ার ইলেকশন হলে তাদের ভালো ফল করার সম্ভাবনা বেশি। মোস্তফা খন্দকার, সেই পুরনো একটি সংকট দেখা দিয়েছে বিএনপির মধ্যে, রাজনীতির পুরনো সংকট। সেটি হলো
সেই আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢোকার চেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা বিভিন্ন কমিটির মধ্যে ঢোকার চেষ্টা করছে। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আওয়ামী লীগের আমলে যেটা 15 বছর হয়েছিল একসময়, যেটা মামুন বলছিলেন যে আসলে দল হিসেবেই শেষ হয়ে গিয়েছিল এইগুলি কারণে। বিএনপির মধ্যে কিন্তু তারা ক্ষমতা আসার আগেই অলরেডি সেখানে বিএনপির বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগের কিছু লোকজন সেখানে ঢুকে যাচ্ছেন কোনো না কোনো, এমনকি কমিটিতে ঢুকে যাচ্ছেন। এবং বিএনপিতে টের পেয়েছে এবং তারা বলছে দলীয় কোনো কমিটিতে অন্য দলের কাউকে নেওয়া যাবে না, একটা বিজ্ঞপ্তি জারি করেছে। বিএনপি তাদেরকে চেনে, যারা গত 15 বছর কোন জায়গায় ছিল। তাহলে তারা ওই দলে কেন নেবে, কমিটিতে কেন নেবে? আওয়ামী লীগ চাইবে, এটা স্বাভাবিক। তৃণমূল পর্যায়ে আপনি বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, আপনি সব জায়গায় আপনি সব স্ক্রুটিনি করে সবকিছু আপনি করতে পারবেন না। বিএনপির টপ মোস্ট লিডারের কিন্তু এ ব্যাপারে জিরো টলারেন্স। হ্যাঁ, অবশ্যই, না হলে তো তারা বিজ্ঞপ্তি দিত না। হ্যাঁ, সো কিছু কিছু ক্ষেত্রে এটা হবে, আপনি এইটাকে কোনো এড়ানো যাবে না, কিন্তু এটাকে পুরো দলের অবস্থান বলে আমরা মনে করতে পারি না, কারণ অবশ্যই। দল তো সবসময় এই বিষয়ে সোচ্চার প্রতিবাদ করছে। তো এইগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি। বিএনপির যে এই যে কঠিন মনোভাব, আমার মনে হয় যে এইটা তৃণমূলে মেসেজ গেলে এটা বন্ধ হবে, এবং আমার মনে হয় না যে বিএনপি এটাকে খুব বেশি প্রশ্রয় দেবে, এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও বিএনপি নিচ্ছে যথেষ্টভাবে, এবং এখনো পর্যন্ত প্রায় 300-400 লোককে তারা বহিষ্কারও করছে, দলের বড় বড় নেতা সহ। এবং আপনি জানেন যে চট্টগ্রামে যে ওসিকে যে তার সেই ওই জায়গার স্বেচ্ছাসেবক দলের নেতাকে পর্যন্ত বহিষ্কার করছে বিএনপি এগুলোর পক্ষে না, তারা সবসময় করছে। এখন সমস্যা হলো অনেকটা এত বড় একটা দল, সব সময় তো সব কিছু কন্ট্রোল করা যায় না। তা আমি মনে করি যে বিএনপি তার ভূমিকাটা, মানে সেন্ট্রাল লিডারদের যে ভূমিকাটা, এটা যথেষ্ট ঠিকই আছে আমি মনে করি। মোস্তফা খন্দকার এবং হাসান মামুন, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।